আমার 16 বছরের মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই সাথে সাথে তার বিছানার চাদরটা ধুয়ে ফেলত। তারপর সে নিজে স্নান করত উপরে, তারপর কাপড় লুকিয়ে রাখত। আমার মেয়ে আর ছেলে দুজনাই একসঙ্গে ঘুমোতো। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক ছিল, কিন্তু আমি ওদের দিকে সেরকম একটা খেয়াল করতাম না। মেয়ে যেন দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, তাই আমার সন্দেহ হতে লাগলো। তাই একদিন হঠাৎ আমি না বলে আচমকাই ঘরে ঢুকলাম। ওরা তখন দুজন মিলে কথা বলছিল, আর তাদের কথা শুনে মনে হচ্ছিল যেন তারা ভাই বোন না, তারা যেন স্বামী স্ত্রী। দরজাটা খুলতেই আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। আমার নাম নীলা। এই গল্পটি আমার মেয়ে রিয়াকে নিয়ে। আমি দিল্লিতে থাকি। খুব কম বয়সে আমার স্বামী মারা যায়। তারপর আমার মা বাবা আমাকে এমন একটা লোকের সাথে বিয়ে দেয় যার আগে থেকেই একটা ছেলে ছিল, আর আমার আগের পক্ষের একটা মেয়ে ছিল। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার ছেলে আর মেয়ে দুজনে মিলে একই ঘরে ঘুমাতো। আমার মেয়ে রোজ রাতে একটা করে বিছানার চাদর পাল্টাতো। সে লুকিয়ে লুকিয়ে চাদরটা সকালবেলা ধুয়েও ফেলতো। আবার লক্ষ্য করতাম যে সে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলতো। একদিন সকালবেলা উঠে আমি আমার মেয়ের ঘরে চলে যাই, আর সেখানে গিয়ে যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে ফেলি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান যেন কোনো মাকে যেন এরকম দৃশ্য না দেখায়। আমার বিয়ের 5 বছর পর আমি বিধবা হয়েছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 20। কারণ আমার বাবা মা আমাকে জোর করে 15 বছরে বিয়ে দিয়ে দেয়। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার বারবার মনে হতো আমার বাবা মার কাছে আমি যেন বোঝা হয়ে গেছিলাম। তারা আমাকে নিজের মেয়ে মনে করতো না। আমি জন্ম নেবার পর আমার মা একদমই খুশি হয়নি। আসলে আমার বাবা মা একটা ছেলে চেয়েছিল, তাই হয়তো মেয়ে হওয়াতে একদম খুশি হয়নি। আর আমার বাবা সব সময় আমার থেকে দূরে থাকতো। আমাকে দেখলেই আমার বাবা রেগে যেত। আমার স্বামী একটা প্রাইভেট জব করতো। আমার মেয়ে যখন 4 বছর বয়স তখনই আমার স্বামী একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর স্বামী মারা যাবার পর খুব দুঃখ কষ্টে আমার দিন কাটছিল। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। আসলে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্বামীর মৃত্যুর জন্য আমাকেই দায়ী করেছিল। আমি চুপচাপ আমার বাপের বাড়িতে চলে আসি। আর এদিকে মা বাবার কাছে আমি তো আগে থেকেই বোঝাছিলাম, তাই তো তারা জবরদস্তি করে আমাকে এত কম বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু কি করব, আমার কাছে কোনো অপশন ছিল না। তাই মুখ বন্ধ করে মা বাবার বাড়িতেই থাকলাম। কিছুদিন পর আমার মা বাবা আবার একটা আমার বিয়ে দেয়। আমার দ্বিতীয় স্বামীর ঘরে একটা ছেলে ছিল, আর আমার একটা মেয়ে। দুজনের অবস্থা একই রকম ছিল, তাই আমাদের বিয়েটা হয়ে যায়। আমার স্বামীর ছেলে আমার মেয়ের থেকে 3 বছরের বড় ছিল। ছেলের নাম ছিল রাহুল, আর আমার মেয়ের নাম রিয়া। আমরা 4 জন মিলে খুব সুখে সংসার করতে লাগি। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। এখন আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। ওর বয়স 16, আর ওদিকে রাহুলের বয়স হয়েছে 19। তারপর আমার স্বামী মারা যান। একদিন আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারলাম শব্দটা রাহুলের ঘর থেকে এলো। আমি দৌড়ে যাই, গিয়ে দেখি রাহুলের ঘরের ছাদের একটা অংশ ফাটল ধরেছে। আমি দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু রাহুলকে ওখানে দেখতে পেলাম না। আমি তখন ভাবলাম হয়তো বাথরুমে গেছে। তারপর আমার চিন্তা হলো যে আমার কাছে তো এখন সেরকম টাকা নেই, কি করে রাহুলের ঘরটা মেরামত করব। আমার মেয়ে তখন আমার সাথেই ঘুমোতো, কিন্তু রাহুলের ঘরে ওরকম কাণ্ড হয়ে যাবার পর আমি ভয়ে আমার ঘরটা ছেড়ে দিলাম। দিয়ে আমার মেয়ে আর রাহুলকে একসঙ্গে ঘুমোতে বললাম, আর আমি রান্নাঘরে আমার বিছানা করলাম। তখন শীতকাল ছিল। ছেলেটাকে কি করে রান্নাঘরে শুতে দিই, তাই আমি নিজেই রান্নাঘরে শুতাম আর ওদের ঘরে শুতে দিতাম। পরের দিন সকালবেলা রাহুল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাবার খেতে চলে আসে, আর আমার মেয়ে রিয়া তখনও ঘুমোচ্ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, রিয়া এত বেলা অবধি কেন ঘুমোচ্ছে।
আমি তখন রিয়াকে ডাকি, কিন্তু রিয়ার কোনো সাড়া পায় না। তারপর আমি রিয়ার ঘরে যাই, গিয়ে দেখি রিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। এসব দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। আমি রাহুলকে বললাম তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনতে। ডাক্তার এসে দেখলো আর বলল রিয়া খুব নাকি দুর্বল, ওর শরীরে রক্ত কমে গেছে, ওকে এখন রেস্ট করতে হবে। তারপর ও ওদিকে রেস্ট করে, আর আমি সেই সুযোগে ওর জন্য কিছু খাবার বানাতে যাই। খাবার নিয়ে যখন ওর ঘরে ঢুকতে যাই তখন দেখি রিয়া ঘরে নেই, আর খাটে থাকা বিছানার চাদরটাও নেই। আমি ঘরের বাইরে গিয়ে দেখি রিয়া ওই বিছানার চাদরটা কাটছে। আমি তখন রিয়াকে বলছি, হারে তুই চাদরটা কাটছিস কেন? ডাক্তার তোকে আরাম করতে বলেছে না? তখন রিয়া বলে চাদরটা খুব নোংরা হয়েছে, তার জন্য কাটছি মা। আমি তখন বললাম চাদরটা অতটাও নোংরা হয়নি যে আজকেই কাচতে হবে, হঠাৎ করে তুই চাদরটা কাচতে এলি কেন? কিন্তু রিয়া আমার কথা শোনে না, ও নিজেই সব কাজ করলো। তারপর চাদরটা রোদে শুকোতে দিল। তারপর রাহুল কাজে চলে গেল, একটা ছোট্ট দোকানে কাজ পেয়েছে। সারাদিন খুব খাটাখাটনি করছে রাহুল, তাই রাতের বেলা এসে তাড়াতাড়ি শুয়ে পড়ল। আর রিয়া তো অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছিল। তারপর আমি রান্নাঘরে শুলাম, কিন্তু জায়গা বদলের জন্য আমার ঠিকঠাক ঘুম আসছিল না। পরের দিন সকালবেলা রিয়া আবার অজ্ঞান হয়ে পড়ে, আর ওর চেহারা দেখে আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল ওর শরীরে মনে হয় সমস্ত রক্ত একদম শেষ হয়ে গেছে। আবার ডাক্তার এলো। এবার ডাক্তার বলল ওকে কি খাওয়াচ্ছেন বলুন তো? আমি বললাম আমরা যা খাই সব কিছুই তো ওকে খাইয়েছি। ডাক্তারবাবু বললেন তাহলে তো ওর শরীরে এতটা খারাপ হওয়ার কথা নয়, আপনাকে এবার কিন্তু খুব ভালোভাবে ওর খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। ডাক্তারবাবু চলে যায়। তারপর আমি ওকে শুতে বলে রান্নাঘরে যাই। রান্না করে যেই ঘরে ওকে খাওয়াতে যাব তখন দেখি রিয়া আবার আগের দিনের মতো চাদর কাছে। এবার আমি দূর থেকে ওকে দেখছিলাম, ও যেসব কাজ করছে এবার আমার সন্দেহ হতে লাগলো। রিয়া আগে এরকম করতো না। যেদিন থেকে রাহুলের সাথে ও ঘুমোচ্ছে তারপর থেকে ও যেন কিছু একটা আমার থেকে লুকোচ্ছে। রাহুল আর রিয়া দুজনায় সৎ ভাই বোন, কিন্তু ছোট থেকেই ওরা দুজন দুজনকে খুব ভালোবাসে। তাহলে দিন দিন রিয়া এত দুর্বল হয়ে যাচ্ছে কেন? এমনটা তখনই হয় যখন গর্ভবতী হয়, কিন্তু একটা কম বয়সী মেয়ের এরকম হওয়াটা একদম স্বাভাবিক নয়। চাদরটা কাঁচা হয়ে যাবার পর যখন ছাদে মিলছিল তখন ও চারদিকে দেখছিল, যেন মনে হচ্ছিল ও কিছু লুকোচ্ছে। তারপর একদিন আমি রাহুল আর রিয়ার কথা লুকিয়ে শুনছিলাম। সেখানে রাহুল রিয়াকে বলছে তুই তো এত শরীর খারাপ করে বসে আছিস, এখন তোর আর এসব কাজ করলে চলবে না। তখন রিয়া বলে না, এই কাজটা আমি করতে পারবো, এমন সুযোগ তো আর বারবার আসবে না। আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এতটাই কম যে আমি এটুকু সহ্য করতে পারবো না। তখন রাহুল বলে আমি তোর জীবন নিয়ে এরকম খেলা করতে পারবো না, তাই আমাদের এটা বন্ধ করা উচিত। তারপর সে বলে এটা তো কদিনের ব্যাপার, তারপর তো আর এরকম সুযোগ আসবে না। আমি রাহুল আর রিয়ার কথা শুনে কিছুই বুঝতে পারছি না, ওরা এসব কী কথা বলছে। তারপর সকালবেলা আমি একটা জিনিস দেখি, যেটা দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। পরদিন সকালবেলায় রিয়া আবার চাদর কেচে শুকোতে দিতে গেছে, আর পাশ থেকে বমি করছে। আমি দৌড়ে গিয়ে তখন রিয়াকে জিজ্ঞাসা করি তোর কি হয়েছে, তুই কি খাসনি, আর তুই রোজ এরকম বিছানার চাদর কেন কাচ্ছিস? তুই কি কোনো খারাপ কাজ করছিস যার জন্য আমি লজ্জিত হই? সত্যি বল, না হলে আমি কিন্তু তোকে কোনো দিনও ক্ষমা করব না। মা তুমি এসব কি বলছো? রিয়া তখন বলে মা আমি এমন কোনো কাজ করব না যে তোমার সম্মান নষ্ট হয় আর চাদরটা নোংরা হয়, তাই তো রোজ চাদরটা কেচে দিই। আর তুমি তো জানো আমি ওষুধ খাই, তার জন্য হয়তো আজ বমি হয়ে গেছে। আমার তখন রাগ হয় আর রিয়াকে একটা চড় মারি। তখন রাহুল ওখানে আসে। রাহুল আমাকে বলে তুমি এটা কী করছো, তুমি রিয়ার গায়ে হাত কেন তুললে? আমি তখন রাহুলকে বলি আমি জানি না তোরা দুজন মিলে কি করছিস। রাত হয়, আমি ঘুমিয়ে পড়ি, আর তারপর যখন মাঝরাতে আমার ঘুমটা ভাঙে তখন দেখি রিয়া রাহুলের ঘরের লাইট জ্বলছে। তখন ঘুমিয়ে পড়া উচিত,
আমি তোদের ঘরের কাছে যাই আর গিয়ে দেখি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাই। রাহুল বলে, না হলে একেই বলে তুই খুব ভাগ্যবতী। তখন রিয়া বলে, আর বলিস না, কাল যদি আবার শরীর খারাপ হয় তাহলে মা আবার চিন্তা করবে। রাহুল যখন বলে, আর মাত্র কদিনের ব্যাপার, একটু সহ্য করে নে। আমি বাইরে থেকে ভাবি ওরা এসব কি কথা বলছে। আমি দরজাটা ঠেলে যে ঘরে ঢুকতে গেলাম তখন দেখলাম ভেতর থেকে বন্ধ করা আছে। ঘরের দরজাটা কেন বন্ধ করে শুয়েছে? এখন গরমকাল, ওদের তো দরজা খুলে শোয়া উচিত। আমি তখন দরজায় অনেক ধাক্কা দিলাম, কিন্তু ওরা দরজা খুলে না। 1 ঘন্টা পর ওরা দরজা খুলে। দরজা খোলার পরে আমি জিজ্ঞাসা করলাম, তোরা ভেতরে কি করছিলি? আমি এতক্ষণ ধরে ডাকছিলাম, দরজাটা কেন খুলছিলি না? রাহুল আর রিয়া বলল, মা আমরা তো ঘুমোচ্ছিলাম। আমি বললাম, মিথ্যে কথা বলিস না, তোরা তো জেগেছিলি। রিয়া বলে, কাল তো আমার পরীক্ষা আছে, তাই আমি রাত জেগে থাকবো। তখন আমার বলার কিছু ছিল না, আর ওদের দেখে মনে হচ্ছিল ওরা ঘুমোচ্ছে। পরের দিন সকালবেলা রাহুল রিয়ার জন্য একটা ওষুধ আনে আর রিয়াকে বলে, তুমি ওষুধটা খেলে তো সমস্যার সব সমাধান হয়ে যাবে। তারপর রিয়া যখন বাথরুমে ঢোকে, আমি রিয়ার ঘরের চাদরটা তুলে নিয়ে ঘরে নিয়ে আসি। দেখি চাদরে অনেক ছোট ছোট সাদা লোম লেগে আছে। তারপর আমি রিয়াকে জিজ্ঞাসা করতেই রিয়া সব খুলে বলে যে রাহুল দাদা সকালবেলা খরগোশ দেখার কাজ করত, তাই ওর মালিক বলেছিল রাতের বেলায়ও খরগোশগুলোকে দেখতে হবে। কিন্তু দাদা খুব ক্লান্ত থাকতো, তাই ওই খরগোশগুলো ও রোজ রাতে আমাদের বাড়িতে নিয়ে চলে আসতো। দাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো, আর আমি প্রতিদিন রাতে ওই খরগোশগুলো দেখাশোনা করতাম। খরগোশগুলো একদম বাচ্চা ছিল। খরগোশের লোম লেগে থাকার জন্য রোজ সকালে আমি চাদরটা তুলিয়ে কেচে দিতাম। আমি দাদাকে বলতে বারণ করেছিলাম, কারণ তুমি একদম এসব পছন্দ করো না, আর এই কাজটা করে অনেক টাকা পাওয়া গেছে। এবার দাদার ঘরের ছাদটা ঠিক করতে পারবো। আমি তখন আমার ছেলে আর মেয়েকে জড়িয়ে ধরে বললাম, তোরা আমার গর্ব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। গল্পটি এখানেই শেষ হচ্ছে।